পশ্চিমবঙ্গে আজ যে দুর্বৃত্তায়নের আর প্রশাসনিক দুর্নীতির কালচার দেখা যাচ্ছে, সেটা কোনোদিনই পশ্চিমবঙ্গের কালচার ছিল না। আমরা কৈশোরে জেনেছি বামপন্থা তথা কমিউনিজম কোন পথে প্রতিষ্ঠা দেওয়া যায় তা নিয়ে বহুভাগে বিভক্ত বাম দলগুলির পরস্পরের বিরোধিতা দেখেছি। একাধিক দলে বিভক্ত যৌবনদীপ্ত দলগুলির রক্ত ঝরাতে দেখেছি, শুনেওছি। অনেক সচেতন প্রবীণদের মুখে শুনতাম, রক্তপাত ছাড়া নাকি পৃথিবীর কোনো সভ্যতার উদ্ভব বা বিকাশ হয় না। বামপন্থা প্রতিষ্ঠায় বহু বিভক্ত দলের লড়াইয়ের সুযোগ নিয়ে প্রতিক্রিয়াশীল শক্তি সেই সব বিভাজনের ছদ্মবেশে প্রবেশ করে বামপন্থার আন্দোলনের ক্ষতি করতে দেখেছি। কিন্তু শেষ জয়ের হাসি হেসেছিল বামপন্থা। তারপর বহুদিন রাজ্যে একটি বামপন্থ সরকার চলেছিল। প্রতিক্রিয়াশীল চক্র সেই সরকারের প্রতিষ্ঠার থেকে ষড়যন্ত্র শুরু করেছিল বামপন্থার পতনে। যারা কাজ করেন তাদেরই ভুল হয়, আর সেই ভুল পথ ধরেই প্রতিক্রিয়াশীল শক্তি ন্যায়কে অন্যায় প্রতিপন্ন করতে চায় মানুষের কাছে, আর হয়েও ছিল ঠিক তাই। বুদ্ধদেব বাবুর সরকারটা অবশেষে বিদায় নিল। অতঃপর উনি পদত্যাগপত্রে সই করে শেষবারের মতন রাইটার্সের সিঁড়ি বেয়ে নিচে নামলেন। কারোর সাথে কোনো কথা না বলে গেটে দাঁড়িয়ে থাকা সাদা অ্যাম্বাসেডারে চেপে বেরিয়ে গেলেন রাইটার্স থেকে শেষবারের মতন। ফেলে গেলেন একটা চেয়ার, একটা মস্ত লাল বাড়ি, আর আলমারিতে সাজানো নিয়োগ নির্দেশের হাজার হাজার ফাইল। উনি যখন শেষবারের মতন রাইটার্স থেকে বেরোলেন, সেই বছর শিক্ষকতায় নিয়োগ হয়েছিল 11,723 জন। হ্যাঁ, এখন 2024, 13 বছর অতিক্রান্ত। কাউকে আজও চাকরি হারাতে হয়নি। বেশ মনে পড়ছে, তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে যাওয়া আজকের পশ্চিমবাংলার বিরোধী দলের নেতা ঘোষণা করেছিলেন মেদিনীপুরে কোনো লাল ঝান্ডার দেখা আর মিলবে না। সেই কথা শুনে তরুণ মজুমদার বলেছিলেন, আমি যাব লাল ঝান্ডা কাঁধে, চলুন কে যাবেন আমার সাথে। সদ্য চিত্র পরিচালকের সেই আহ্বান লাল ঝান্ডা ধারক বাহকদের অনেকের মধ্যে আলোড়ন তুলেছিল। সেই নব্য বিজেপি নেতা অনেক চেষ্টা করেছেন, পারেননি। পারবার কথাও নয়, কারণ বামপন্থা দুর্বিনীত, দুরন্ত, স্পর্ধায় নেয় মাথা তুলবার ঝুঁকি। তাই 2024 সালে এসে সেই ব্যক্তির দলীয় প্রার্থীকে এসব বলতে হয়। কে কি বলেছিলেন একটু শুনে নি। তো আমি এখনো জানি না জিতবো কিনা। প্রতিপক্ষকে একদম ছোট করে দেখি না। আমি এটাই জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম যে আপনার মূল প্রতিপক্ষ তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য না, তাহলে এখন দেখছি সিপিএম। ও সায়ন, সায়ন কি আপনার পেশা, কি আপনার পেশার লোক, কি বড়। সে আমাকে যথেষ্ট গালাগাল করেছে, আমি একটু তার জন্য ক্ষুব্ধ হয়েছি। যাকে সে কিছু বলছি না। এখন সিপিএম কি বড় বড় মিছিল করছে, তাই? হ্যাঁ, তৃণমূল বাজারে নেই নাকি তমলুকে? আমি তো ভাই দেখতে পাইনি। আচ্ছা, সিপিএম এর মিছিল দেখতে পেয়েছি, বিরাট মিছিল, লাল পতাকা। আচ্ছা, ঠিক আছে। তো আমি তো কালকে একটা সভায় বলেছি যে আপনারা কোথায়, আমাকে ডেকে আনলেন রাজনীতিতে নামো বলে, আর আপনাদের দেখা যাচ্ছে সিপিএম কে দেখা যাচ্ছে। বামপন্থা তথা লাল ঝান্ডার প্রতি বরাবরই এই রাজ্যের বহু মানুষের এক গভীর আকর্ষণ। কিন্তু কেন সেই আকর্ষণ? কেন সংসদীয় রাজনীতিতে শূন্য পায় একটি বামফ্রন্টের প্রধান শরিক দলে ঝাঁকে ঝাঁকে উজ্জ্বল উচ্চশিক্ষিত তরুণদের আগমন? এরা চাইলেই সুন্দর ক্যারিয়ার গড়তে পারতেন। এরা ক্যারিয়ারকে নিজেদের পায়ের ভিত্ত বানিয়ে লাল ঝান্ডাকে হাতে তুলে নিলেন। সবটাই মানুষের জন্য। ধন্যবাদ এদের শিক্ষা।
কেমন অকপট কথা বলেন আরেকবার শুনে নি। জনপ্রতিনিধি মানে যিনি আমার মতো। বৃষ্টি পড়লে যখন আমার বাড়িতে জল ঢুকে যায় সে মানুষ বুঝবেন বাড়িতে জল ঢুকলে তার কষ্ট কি হয়, যন্ত্রণা কি হয়। জনপ্রতিনিধি মানে তিনি আমার মতো। রাত্রিবেলা যখন ঘন্টার পর ঘন্টা কারেন্ট থাকবে না, আমার বাড়ির ছোট্ট বাচ্চাটা কেঁদে উঠবে, তিনি বুঝবেন আমার যন্ত্রণাটা কি। জনপ্রতিনিধি মানে আমার বয়সে একটি ছেলে একটি মেয়ে 2014 সালে টেট পাস করার পর 24 পর্যন্ত চাকরি না পেয়ে যখন আত্মহত্যার জন্য চিঠি লিখতে বসে, ওই মানুষটি বুঝবেন আমার যন্ত্রণা কি। যারা হাতে গ্লাভস পরে হাত মেলান, আমি জানি তারা আর যাই হোক আমার আপনার যন্ত্রণা বুঝবেন না, আমার আপনার কষ্ট বুঝবেন না। আমি চাইব যাদবপুরের মানুষ একটু বোঝান না। আমাদের কাছে সাধারণ মানুষের কাছে তো হাতিয়ার নেই, বন্দুক নেই, পিস্তল নেই, বোমা নেই, গুলি নেই। আমাদের কাছে পুলিশ নেই, পোষা গুন্ডা নেই। আমাদের কালীঘাটের কাকু অথবা গুজরাটের মোটা ভাইও নেই। আমাদের বান্ধবীর খাটের তলা থেকে 50 কোটি টাকা, 50,000 কোটি টাকা বেরোয়ও না। আমাদের কাছে আছে কি? ওই একটা ভোট। বাবা সাহেব আম্বেদকর যখন এই দেশকে স্বাধীন করেছিলেন তখন তিনি বলেছেন যে একটা ভোটের মূল্য সবার সমান হবে। আপনি রাজা, উজির, গরিব, বড়লোক, হিন্দু, মুসলিম, স্ত্রী, পুরুষ যেই হন না কেন, আপনার ভোটের মূল্যটা এক। অতএব আমাদের সবচেয়ে বড় হাতিয়ার ওই ভোটটা। দেখবেন নির্বাচনের আগে সব মানুষ আমাদের কাছে হাত জোর করে আসে, দিদি এবার একটু আমাকে দেখবেন, দাদা এবার একটু আমাকে দেখবেন। আমি দেখছি কিছু কিছু প্রার্থী তো এমন আছে, মা বোনেরা রাস্তায় স্নান করতে পারছেন না। স্নান করলেই যদি বিজেপি প্রার্থী এসে সাবান মাখিয়ে দেয়, বিভিন্ন জায়গায় মা বোনেরা স্নান করা বন্ধ করে দিয়েছেন রাস্তায়। দেখছি কোথাও কোথাও কোনো কোনো প্রার্থী মানুষের পায়ে পড়ে যাচ্ছেন, পা ধুয়ে দিচ্ছেন। এই এত দরদ আপনাদের নির্বাচনের আগে। নির্বাচনের আগে আপনারা পা ধুয়ে দেন, সাবান মাখিয়ে দেন, কারোর বাড়ির দাওয়ায় বসে পড়েন, আর তার আগের 5টা বছর, তার আগের 10টা বছর আমার লড়াই আন্দোলনে আপনাকে পাশে পাই না। এই অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশায় আপনাকে পাশে পাই না কেন? আমার বাড়ির ছেলেটা মেয়েটা যখন চাকরি না পেয়ে রাস্তায় 2 বছর ধরে বসে থাকে, আপনাকে পাশে পাই না কেন? আমার বাড়ির ছেলেটা মেয়েটা যখন স্কুলে না পড়তে পেরে ড্রপ আউট হয়ে বাড়িতে বসে পড়ে, আপনাকে পাশে পাই না কেন? আমার বাড়ির ছোট্ট মেয়েটা যখন 16 বছর 17 বছর বয়সে বিয়ে করতে বাধ্য হয়, আপনাকে পাশে পাই না কেন? আমার বাড়ির ছেলেটা 18 বছর বয়সে যে পরিযায়ী শ্রমিক হতে বাধ্য হয়, আপনাকে পাশে পাই না কেন? আমরা এটুকু বলতে পারি, কমরেড সৃজন ভট্টাচার্য পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলনের নেতা। সৃজন তবে থেকে সাধারণ মানুষের পাশে ছিল যখন অনেকে রাজনীতির র পর্যন্ত লিখতে পারত। এমন মানুষকে নির্বাচিত করুন যে মানুষ রাজনীতির শখে আসেন, যে মানুষ রাজনীতি কুর্সির জন্য আসে। এমন মানুষকে নির্বাচিত করুন যে মানুষ আপনার লড়াই আন্দোলনের নেতা, তাকে কেউ নেতা বানায়নি, সে আপনার আন্দোলন আমার আন্দোলন থেকে নেতা হয়েছে। জনগণের নেতাকে দিল্লিতে পাঠান, জনগণের নেতাকে আমার আপনার প্রতিনিধি করুন। এমন নেতা, এমন মানুষ যারা কুর্সির জন্য, টাকার জন্য, চেয়ারের জন্য রাজনীতিতে আসেন, তাদের আপনারা ভোট দেবেন না, এই আশা আমি করি। আমি আমার কথা দীর্ঘায়িত করব না, শুধু দুটো কথা বলব। আমরা দেখেছি কালকেই সম্ভবত সৃজনের প্রচার বেরিয়েছে, কোনো একটা জায়গায় ঢুকতে গেছে, ওরা হঠাৎ করে জয় বাংলা, গো ব্যাক ইত্যাদি ইত্যাদি বলেছে। আমি বুঝি না ওদের কোনো মানসিক সমস্যা আছে কিনা। কারণ আমরা যখন গতকাল, তার আগের দিন, যেদিনকে আমার ভোট ছিল, 20 তারিখ যখন আমরা নির্বাচনের বেরিয়েছি, নির্বাচন হচ্ছে, কোথাও আমার এজেন্টকে তুলে দিয়েছে, সেখানে এজেন্ট বসাতে গেছে, ওরা একই রকম ভাবে চেঁচামেচি করছিল, জয় বাংলা বলছিল, গো ব্যাক বলছিল। এখন যারা মনে করে একটা শূন্য পাওয়া দল, আমরা তো শূন্য পেয়েছি তাই তো, অ্যাসেম্বলিতে আমাদের সিট নাই, লোকসভাতে আমাদের সিট নাই, আমরা 0 পাওয়া দল, 6% পাওয়া দল। আমার কথা হচ্ছে আমাদের এত ভয়ে পান কেন? আপনারা তো এত কাজ করেছেন, এত উন্নয়ন করেছেন, উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন, তাহলে 0 পাওয়া একটা দলকে এত ভয় কিসে? কারণ ওনারাও জানেন মানুষ যদি লাইনে দাঁড়িয়ে ভোট দেন তাহলে শূন্য থেকে পূর্ণ হতে আমাদের একদিনও সময় লাগবে না। সাধারণ মানুষের আশীর্বাদে পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে লাল ঝড় উঠবে, তাই ওদের এত ভয়। আমরা ওদের বলতে चाई ये डर हमको अच्छा लगा, आप ऐसे ही हमसे डरते जाइए, हम ऐसे ही आपको डराते जाएंगे, क्योंकि हम जब राजनीति में आए हैं हम किसी की पॉकेट मार के अपना पॉकेट भरने के लिए नहीं आए, কারোর পকেট কেটে নিজের পকেট ভরার জন্য আমরা রাজনীতিতে আসিনি। কালকে বিভিন্ন জায়গায় ওরা আমাদের এজেন্ট তুলে দিয়েছে, মারধর করেছে। আমার বলতে খুব গর্ব হয় আমি এমন একটা পার্টি করি, লাল ঝান্ডার পার্টি। এমন এলাকায় কালকে আমরা নির্বাচন করিয়েছি, আমার এজেন্ট বসিয়েছেন, যেখানে 2011 সালের পর থেকে ভোট হয় না। একটি মাত্র ছোট্ট ঘর, তাতে 5 জন তৃণমূলের এজেন্ট বসা।
আমার একটি এজেন্ট ওখানে গিয়ে যখন বসছে, বাইরে থেকে 200 জন ঘিরে ফেলেছেন। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি শিওর আপনি বসবেন তো? কারণ এই 150-200 লোক, আমরা তো একটু পরে চলে যাব, আপনার কি হবে? উনি বললেন, দিদি আমি লাল ঝান্ডার রাজনীতি করতে এসেছি, ওই গুন্ডাদের আমি ভয় পাই না, দরকার হলে শহীদ হতে পারি, কিন্তু নির্বাচন আমরা করাবই। গণতন্ত্রের প্রতি আস্থা, গণতন্ত্রের প্রতি বিশ্বাস বোধহয় শুধু লাল ঝান্ডা করলেই করা যায়। আমাদের আপনাদের কিছু দেওয়ার নেই। আমরা আপনাকে 500 টাকা 1000 টাকা মদ মাংস খাওয়ার জন্য দিতে পারবো না। আপনার ছেলে মেয়েদের বাইকে পেট্রোল ভরে দিয়ে তাদের হাতে বন্দুক লাঠি তুলে দিতে পারবো না। কিন্তু এই কথা বলতে পারি, যদি সৃজন ভট্টাচার্যকে আপনারা আশীর্বাদ করেন, জিতিয়ে দিল্লিতে পাঠান, আপনার এমপিকে কারুর বাবার ক্ষমতা নেই যে কিনতে পারবে, কারুর কাছে সৃজন ভট্টাচার্য মাথা নোয়াবে না, এ কথা আমি বলে যেতে পারি। আপনার লড়াইয়ের জন্য, আমাদের লড়াইয়ের জন্য, আমার প্রজন্মের ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য, ধর্মনিরপেক্ষ ভারতের জন্য, সমস্ত গরিব খেটে খাওয়া মানুষের মাথা উঁচু করে বাঁচার জন্য, প্রত্যেকের পেটে ভাত, প্রত্যেকের হাতে কাজার জন্য আপনারা আগামী 1 তারিখ সৃজন ভট্টাচার্যকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। 4 তারিখে পশ্চিমবঙ্গের কোনায় কোনায় লাল আবির মেখে আমরা বিজয় মিছিল করব, এই আশা রেখে ভরসা রেখে আমার বক্তব্য শেষ করছি। শুক্রিয়া, ইনকলাব জিন্দাবাদ। এবার এরাই লোকসভা ভোটে রাজ্যের বিভিন্ন কেন্দ্রে প্রার্থী হয়েছেন। অনেকদিন পর শিক্ষিত তরুণ সম্প্রদায় ঝাঁকে ঝাঁকে রাজনীতিতে আসছেন। এটার একটাই লক্ষ্য, দেশ গড়ার আসল কারিগর তো এরাই। এরা কেমন মানুষের পাশে থাকে দেখুন। আরে একমাত্র রেড ভলেন্টিয়ার্সরা পারে। রেমালের যে ঘূর্ণিঝড়টা, রেমাল নামে যে ঘূর্ণিঝড়টি হয়েছে, তার যে ক্ষয়ক্ষতি, সেই ক্ষয়ক্ষতি আমরা কতটা হয়েছে তার অনুসন্ধানের জন্য আমরা বেরিয়েছি। আরো অনেক বেশ কিছুজন ছিলেন, কিন্তু বয়স্ক মানুষদেরকে আমরা বললাম আপনারা বাড়ি যান। তো দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে সব আছে। আমরা তবে এসব নতুন নয়, কণাক্রান্ত মানুষের পাশে এরাই ছিলেন। সেদিন যখন বাংলার গলি থেকে রাজপথ শুনশান, যখন নৈশব্দ ভাঙছে অ্যাম্বুলেন্সের তীক্ষ্ণ হুটার, যখন কোভিড আতঙ্কে প্রতিবেশীর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আজন্ম প্রতিবেশীরা, যখন হাসপাতালের শয্যা
ওষুধ, অক্সিজেনের সিলিন্ডার, অক্সিমিটার, দুমুঠো অন্ন, এক শ্রেণীর মানুষের কাছে দুরাগত স্বপ্ন। তখন রেড ভলান্টিয়ারের পায়ের শব্দ তাদের শুনিয়েছিল সহমর্মিতার স্পন্দন। করোনায় আক্রান্ত বহু অসহায় পরিবারের দরজায় দরজায় রেড ভলান্টিয়ারের হাত বয়ে নিয়ে গিয়েছে ভালোবাসা জড়ানো সাহায্য। তবে সেই দুর্দিনে পাশে থাকার বিনিময়ে ভোট ভিক্ষার সংকীর্ণতাকে অস্পৃশ্যই রাখতে চায় এই তরুণ বাম ব্রিগেড, যদিও কৃতজ্ঞতায় ভাসছেন সাহায্য প্রাপকরা। একটা অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হয়েছিল যেটা আমরা কোনোদিন এর আগে সাক্ষী থাকিনি। সেখানে রেড ভলেন্টিয়ারের ভূমিকাটা এই জায়গাটাই যে এরকম দুর্দশার একটা সময় দাঁড়িয়ে সরকারের যে ভূমিকাটা পালন করার কথা ছিল অথবা এই পুরো বোর্ডের যে ভূমিকাটা পালন করার কথা ছিল সেইটা আমাদের মতো কমরেডরা আছেন, আমাদের এলাকার অন্যান্য কমরেডরা আছেন, আমিও উপস্থিত ছিলাম, সেই ভূমিকাটা রেড ভলেন্টিয়ার হিসাবে তারা পালন করেছে। আমরা মনে করেছি যে আমাদের রাজনৈতিক দায়িত্বের বাইরেও একটা সামাজিক দায়িত্ব আছে, মানুষকে ভালো রাখার দায়িত্ব। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা মানুষের পাশে এসে দাঁড়িয়েছি একটা সংগঠিত রূপে। সেটাই হচ্ছে গিয়ে আমরা আপনারা জেনেছেন রেড ভলেন্টিয়ার হিসাবে। আমরা এই বছরে আমাদের ম্যানিফেস্টোতে বলেছি যে আমরা একটা 24 ঘন্টার ক্লিনিক তৈরি করব, বিশেষত ম্যালেরিয়া ডেঙ্গুর ক্ষেত্রে করব, এবং আমাদের এই অঞ্চলেও ডেঙ্গুরও প্রভাব বিগত কয়েক বছর ধরে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ আশা করেছিল তাদের বাড়িতে অ্যাটলিস্ট হচ্ছে গিয়ে একটু ওই মশার ধূপ যেই দেওয়া হয়, যেই তেলটি ব্যবহার করে, সেটা কিচ্ছু করা হয়নি। হয়তো মাসে একবার এসে একটু ব্লিচিং ছড়িয়ে দিল। এটা তো পুরো পরিষেবা হতে পারে না। 26শে মার্চ থেকে জ্বরে ভুগছিলাম। সেই সময় আমি বুঝতে পারিনি আমার কি হয়েছে অ্যাকচুয়ালি, কারণ তার আগে আমার ভ্যাকসিন আমি নিয়েছিলাম। তা সত্ত্বেও যখন হয়েছে ওরা এসে প্রচণ্ডভাবে আমায় সহযোগিতা করেছে এবং আমাকে হসপিটালে নিয়ে যাওয়া বিদ্যাসাগরে, সেখান থেকে সমস্ত কিছু হওয়ার পরে সঙ্গে সঙ্গে বাঙুরে ভর্তি করা। যদিও ওই হসপিটাল থেকে করেছে কিন্তু ওরা সঙ্গ দিয়েছে আমায়, আমি তখন বাড়িতে একা ছিলাম। আমাদের যখন করোনা হয়েছিল বাড়িতে সবার, ওরা তখন আমাদেরকে খাবার দিয়ে ওষুধ দিয়ে খুব হেল্প করেছে। বাড়ি থেকে ওই কদিন আমরা বেরোতে পারিনি, খাবার দিয়ে যেত, ওষুধ দিয়ে যেত, তারপরে যা এমনি জিনিসপত্র কেনাকাটা সেগুলো কিনে টিনে দিয়ে যেত আমাদেরকে। এই টাইমটা আমাদেরকে সত্যি ওরা খুব হেল্প করেছে। তারপরে টেস্ট করানোর জন্য যোগাযোগ করে দেওয়া, সমস্ত কিছু ওরা সব করেছে। এই রেড ভলেন্টিয়ার্সটা শুধু আমাদের করেছে বলে না, আমি যতটুকু খোঁজ পেয়েছি দেখেছি যে তারা আমাদের এই ওয়ার্ডে ব্যাপকভাবে মানুষকে প্রতিদিন তারা খাদ্য সরবরাহ করেছে, এমনকি গরিব মানুষদের পাশে থেকেছে। এদের এই সার্ভিস মানে সত্যিকারেরই গরিব মানুষের ক্ষেত্রে খুবই উপযোগী হয়েছে। শুধু গরিব মানুষ না, মধ্যবিত্ত মানুষদেরও ওনারা যথেষ্ট সাহায্য করেছেন ও আমাদের ওয়ার্ড খুবই উপকৃত হয়েছে এই রেড ভলেন্টিয়ার্সদের কাজকর্মে। পুরো ভোটে হৃদয়ের পাঁজর জ্বালিয়ে একলা চলার কথাই পুরো ভোট তখন লক্ষ্য নয়, এই ভোট তাদের শক্তি পরীক্ষার মঞ্চ। শ্রমিক মহল্লা, অন্তজবাসীর উঠোন, দরিদ্র নিম্নবিত্ত মানুষের পাড়া, সাধারণ মধ্যবিত্তের এলাকা। বামপন্থার এই সনাতনী বিচরণ ভূমিতেই বামপন্থাকে ফিরিয়ে নিয়ে গিয়েছেন রেড ভলান্টিয়াররা। এই এলাকাগুলোতেই তাদের শ্রমজীবী ক্যান্টিন বহু ক্ষুধার্ত মানুষের মুখে তুলে দিয়েছে ভাতের থালা। অতিমারী পরিস্থিতিতে প্রচুর মানুষের আহত হয়েছে, তাদের পাশে আমরা যখন ডেকেছে তখন রাত বিরে পাশাপাশি ছিলাম। ফলে মানুষের রেসপন্স পাচ্ছি অবশ্যই। রেড ভলেন্টিয়ারের কাজ একটা ঐতিহাসিক কাজ।
এবং মানে সমাজের এই সময়ের মধ্যে দিয়ে বারে বারে প্রমাণিত হয়েছে যে এই রেড ভলেন্টিয়ারের কাজ যারা করেছেন তারা শুধুমাত্র সিপিআইএম নয়, তারা গোটা সমাজের সম্পদ। এবং এই পরিস্থিতির মধ্যে যখন কিনা অপরিকল্পিত লকডাউন, তারপরে দাঁড়িয়ে এই কোভিডের হানা, তার মধ্যে দাঁড়িয়েও এমনকি 2021 সালের মার্চ মাসে যখন বিধানসভার ভোটে বামফ্রন্ট সংখ্যার নিরিখে শূন্য হয়ে যায়, সেই সময় দাঁড়িয়েও যেদিন দুপুরবেলা পাড়ার মোড়ে মোড়ে খেলা হবে, গান বাজছে, রেড ভলেন্টিয়ারে আমাদের কমরেডরা পিঠে অক্সিজেনের সিলিন্ডার নিয়ে আর্তের বাড়ি বাড়ি গেছেন, কারোর অক্সিজেন সিলিন্ডার ইনস্টল করে দেওয়া। আজকেও একটা ফোন এসেছিল আমাদের এই বাঘাওতিন স্টেশন রোডের দিক থেকে, একজনের অক্সিজেনের সিলিন্ডার ইনস্টল করতে হবে। এখনও লোকে যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় নিজেদের সুবিধা কাজের জন্য সবার আগে রেড ভলেন্টিয়ারকেই মনে করছে। কাজেই রেড ভলেন্টিয়াররা সেই শর্তেই শুধু সিপিআইএম নয়, গোটা সমাজের সম্পদ। রেড ভলেন্টিয়ার হিসেবে আমরা যে কাজ করেছি, আমরা কিন্তু এই প্রচার করবার জন্য কাজ করিনি। রেড ভলেন্টিয়ারের কাজটা আমরা মনে করেছি সামাজিক দায়বদ্ধতাকে থেকেই এই কাজটা করা উচিত। আজকের দিনে দাঁড়িয়ে মানুষ যদি বিপদে মানুষের পাশে না দাঁড়ায়, তাহলে মনুষ্যত্ব বেঁচে থাকাটাই আলাদা হবে। কিন্তু তার জন্য বিজ্ঞাপন করে প্রচার করার প্রয়োজন পড়েনি আমাদের। কোভিড পরিস্থিতিতে আমরা এখানে শ্রমজীবী ক্যান্টিন করেছি। কোভিড পরিস্থিতিতে যারা আক্রান্ত হয়েছে তাদেরকে নিয়ে গিয়ে হাসপাতালে পৌঁছেছি। বাড়ির পরিবার যাদের ছুটছে না তাদেরকে নিয়ে গিয়ে আমরা এই কাজ করেছি। বাড়িতে অক্সিজেন পৌঁছে দিচ্ছি, সব কাজই আমরা করেছি। এবং তার বিনিময়ে যে আমাকে ভোট দিতে হবে এরকম বিষয়টা না, 12 মাসই আমরা মানুষের পাশে থাকি, মানুষের সাথে থাকি, মানুষের সহযোগিতা পাবো, এই আশা নিয়েই আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি। বামপন্থায় আস্থাবান এক কবি শুনিয়েছিলেন, প্রতিশ্রুতি যত্রতত্র ছড়ানোর নয়, প্রতিশ্রুতি সাদা ভাত, হাতে দুধের সব। ভূতবাজারে প্রতিশ্রুতির কোলাহলে এই উচ্চারণকে আবার মন্ত্রের বেদিতে বসাতে চাইছেন রেড ভলান্টিয়াররা। তারা বলছেন ইভিএম নয়, এই মন্ত্রমথিত পথই তাদের পরীক্ষার খাতা। এই পথে দাঁড়িয়েই মিথ্যা প্রতিশ্রুতি আর সুবিধেবাদী রাজনীতিকে স্পর্ধা ভরে বলতে চান, নো পাসারা। এক ঝাঁক উজ্জ্বল শিক্ষিত যৌবনের উপস্থিতি শুধু মধ্যবিত্ত নয়, বহু সাধারণ মানুষও রেড ভলেন্টিয়ার্সের মাদার সংগঠন সম্পর্কে কিছু বলছেন। শুনুন সেই কথা। এই ভোটে ধরুন বিজেপি 3 আঙ্গুল শেষ করে ফেলেছে, বুঝেছেন? আমাদের এখন লাল ঝান্ডাকে আনতে হবে, আনবই, বুঝলেন? আগুন হয়ে গেছে, সব জিনিসপত্র যা তা ভাবে বাড়ছে, কাজকর্ম বন্ধ হয়ে গেছে, সবকিছু। বিজেপি 3 আঙ্গুল খেয়ে ফেলেছে আমাদের দেশটাকে। এখন আমাকে কোন রকম করে সিপিএমকে আনতে হবে। লাল ঝান্ডা জিন্দাবাদ।